আমাদের এখনকার আলোচনা ভারতের ইতিহাসে যুগ বিভাগের সময়। এই যে যুগ বিভাগ শব্দটা বলা হচ্ছে, এই যুগ বিভাগ ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এই শব্দগুলোর সঙ্গে ভীষণভাবে পরিচিত। তো সেই যুগ বিভাজনের বিষয়টা নিয়েই একটু ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পর্বের আলোচনাতে। তো আমাদের যেমন দিন আর রাত আমরা আলাদাভাবে চিনি, আমাদের অনুভূতিতে ধরা পড়ে। এখন দিন আর রাত, এই দুয়ের সন্ধিক্ষণ আমরা সন্ধ্যা বলতে পারি, সায়াহ্ন বলতে পারি, যাই বলি না কেন, গোধূলি বলতে পারি। কথাটা হচ্ছে ঠিক কোন সময়টা থেকে, ঠিক কটা বেজে কত মিনিট কত সেকেন্ড বা ইত্যাদি এই ধরনের সময় থেকে একটা নির্দিষ্ট করে কি আমরা কখনো বলি যে এরপর থেকে এই, ওর পর থেকে ওই। দিন বা রাত এর পার্থক্যটাকে এইভাবে যেমন সময়সীমা দিয়ে ঠিক শেষ করা যায় না, মানে চিহ্নিত করা যায় না, তেমনি দিনটাকে শেষ করা যায় না, রাতটাকে শুরু করা যায় না। কেননা রাতের বৈশিষ্ট্যের মধ্যে দিনের বৈশিষ্ট্যকে আমরা খুঁজে পাই, যেমন প্রত্যুষ বা ভোরবেলাতে, তেমনি দিনের বৈশিষ্ট্যের কিছু মানে দিনের যে বৈশিষ্ট্য সেগুলোকে আমরা খুঁজে পাই তখন আবার রাতের বৈশিষ্ট্য ও আত্মপ্রকাশ করে ঠিক সন্ধ্যাবেলার সময়টাতে, যখন দিনের আলো পুরোপুরি মুছে যায় না, আবার একটু অন্ধকার অন্ধকার ভাব শুরু হয়। ঠিক এই রকম যে সময়কাল, সেই পর্বগুলোতে কিন্তু বলা কঠিন যে কোন সময়টাতে দিনটা শেষ হলো বা ঠিক কোন মুহূর্ত থেকে রাতটা শুরু হলো। ঠিক একই রকমভাবে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এগুলোর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এগুলোর আলাদা বৈশিষ্ট্যের নিরিখেই এগুলিকে আলাদা আলাদা যুগ নামে চিহ্নিত করা হয়েছে। একটা যুগের মধ্যে আরেকটা যুগের বৈশিষ্ট্য তাই একেবারে হারিয়ে যায় না, নিশ্চিহ্ন হয়ে যায় না। এবং এভাবে আমরা একটু সমস্যাতে পড়ি বটে, যে কারণে এই চ্যাপ্টারের নাম বলা হচ্ছে যুগ বিভাগের সমস্যা। সমস্যা কথাটাকে যুক্ত করা হয়েছে প্রধানত এই জাতীয় কারণে। আর তাছাড়া আরও কিছু দিক রয়েছে, যে দিকগুলো আমাদের মানে তোমাদের যে ক্লাস, সেই ক্লাসের উপযোগী দিক নয়। তবুও আমরা আমাদের বই অনুযায়ী যে সমস্যার কথা তুলে ধরা হয়েছে যুগ বিভাগকে কেন্দ্র করে, সেগুলোই আলোচনা করব। দেখা যাক, এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে, এটা দেখে অনেকে বলবেন যে এটা আধুনিক ভারতের ইতিহাস। কেন, কি কারণে বলবেন? কারণ এতে পলাশী যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে। তো ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা তো আছেই। এই সব বিষয়ে আধুনিক ইতিহাসের বিষয়, আধুনিক ভারতের ইতিহাস, তাই আমরা একে অবশ্যই আধুনিক যুগ বলব। এর আগে তাহলে কি ছিল? মধ্যযুগ ছিল। তো সেখানে কি ছিল? ভারতের মধ্যযুগের যে ইতিহাস, সেখানে আমরা দেখেছি সুলতানরা শাসন করেছেন বা মুঘলরা শাসন করেছেন। প্রাচীন যুগ, তার আগের যুগ, সেখানে প্রাচীন ভারতীয় বিভিন্ন রাজন্যবর্গ বিভিন্ন সময়ে এসে শাসন করে, দেশীয় রাজন্যবর্গ। তো এই যে বিভিন্ন সময়ে আমরা রাজা, সুলতান, বাদশাহ, সম্রাট ইত্যাদি সম্পর্কে ধ্যান ধারণা যে রাখি, তাই তাদের সম্বন্ধে আমাদের যে ধারণাটা মানস পটে ছেঁটে আছে, সেটার ভিত্তিতে আমরা একেবারে চোখ বন্ধ করে বা শোনা মাত্রই বলে দিতে পারি ওই ইংরেজদের ব্রিটিশ শাসনকাল, ইংরেজদের শাসনকাল, তাহলে ওটা আধুনিক যুগ। এভাবে আমরা যেন একটা চিন্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। তো ভারতের ইতিহাসে তাহলে মোট 3টি যুগের সন্ধান পাওয়া যায় বা 3টি ভাগ পাওয়া যাচ্ছে। একটা কি প্রাচীন, একটা মধ্য, আর একটা হচ্ছে এই আধুনিক। তো আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে। অধুনা থেকে
এর মানে হলো বর্তমানকাল, সম্প্রতি বা নতুন, এই কনসেপ্টের উপর বেজ করে আমরা অধুনা শব্দটাকে পেয়েছি বা আধুনিক শব্দটাকে পেয়েছি। আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা, তা অবশ্যই আধুনিক কালের ঘটনা। সেভাবে দেখলে সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধের কথা কে না জানে। যারা পড়াশুনো সবে শুরু করেছে তারাও কলিঙ্গ যুদ্ধের সঙ্গে পরিচিত হয়ে গেছে। তো এই কলিঙ্গ যুদ্ধ এই 1900 এটা 14 সালে বই লেখা হয়েছিল, সেই সময়ের কথা বলা হচ্ছে। তো যাই হোক, কলিঙ্গ যুদ্ধটা এই যে 2021 খ্রিস্টাব্দ, সেই 21 খ্রিস্টাব্দের তুলনায় অনেক আগে, তার অনেক পরে ঘটেছে পানিপথের প্রথম যুদ্ধ। এই বইটাতে দেখবে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো তুমি যেভাবে অভ্যস্ত তেমনভাবে লেখা হচ্ছে না। যেমন পানিপথ, তোমরা বা আমরা আগে পড়েছি পানিপথ, ঠিক আছে? তো সেটা কোনো ব্যাপার না। এ ধরনের কিছু কিছু শব্দের সঙ্গে পরিচিত হতে হবে এবং তার জন্যে বিচলিত হওয়ার দরকার নেই। পানিপথ লিখলেও ভুল নয়, পানিপথ লিখলেও ভুল কিছু নয়। তারও অনেক পরে ঘটেছে পলাশির যুদ্ধ। তাহলে পানিপথের অনেক পরে পলাশি যুদ্ধ ঘটেছে, তাই সময়ের হিসেবে পলাশির যুদ্ধ তুলনায় অতীত। তাহলে কলিঙ্গ যুদ্ধকে আগে রাখবো, তারপরে রাখবো অবশ্যই পানিপথের যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ সর্বপ্রাচীন, পানিপথের যুদ্ধ তারপর, আর সব শেষে ঘটেছে পলাশির যুদ্ধ। এই তিনটে যুদ্ধকে চিন্তা করি যদি একটু সময়ের নিরিখে, তাহলে প্রাচীন যুগে কলিঙ্গ যুদ্ধ, আর এখানে পানিপথের যুদ্ধ হচ্ছে মধ্যযুগ, আর পলাশির যুদ্ধ আধুনিক যুগ। কেমন? এইভাবে আমরা এটাকে ভাবতে পারি। আর 1757 খ্রিস্টাব্দ থেকে সময় যত এগিয়েছে ততই আরও আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস। ফলে আমরা অত্যাধুনিক, অতি আধুনিক, উত্তর মধ্যযুগ বা মধ্যযুগের পরবর্তী যুগ এমন কথা বলতে পারি। দেখো, এই যে ছবিটা দেওয়া আছে, এটা ইউরোপীয় রণতরী এসে ভিড়েছে কোনো একটা ভারতবর্ষীয় কোনো বন্দরে। হতে পারে তা কালিকট, হতে পারে তা বঙ্গদেশের কলকাতা, হুগলি ইত্যাদি। কলকাতা তখন সুতানুটি গোবিন্দপুর এরিয়া ছিল ইত্যাদি। এমন কোনো একটা ছবি যা বোঝা যাচ্ছে যে সমুদ্রপথে বিদেশিরা এসে বা বণিকরা এসে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছে এক দেশ থেকে আরেক দেশে। এইরকম একটা ছবি এখানে দেয়া হয়েছে। কিন্তু এভাবে আমরা যে সময়ের কথা যেটা বলছিলাম, সেই যুগ বিভাজনের কথা বলছিলাম, কিন্তু এভাবে প্রাচীন, মধ্য, আধুনিক এই তিনটি ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে? 1808 খ্রিস্টাব্দের কথা ভাবো। 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম মনে রাখবে, 1808 খ্রিস্টাব্দ মনে রাখবে, আর মনে রাখবে একটা বইয়ের নাম। সেটার কি নাম এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে রাজাবলী। এই রাজাবলী নামে একটা ইতিহাস বই লিখেছিলেন। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গোনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে। শেষ পর্যন্ত রাজাবলী কলিযুগের সময়ে এসে শেষ হয়। আজ কেউ ইতিহাস লিখতে গিয়ে এই যে কলিযুগ শব্দটা, এটাকে কেউ ব্যবহার করে? হ্যাঁ, এই কলিযুগ শব্দটা কেউ ব্যবহার করে না, কলিযুগের ইতিহাস কথাটা ব্যবহার করে না। তখন যে কনসেপ্ট ছিল তার উপর বেস করে এটা হয়েছে। আর এটা পৌরাণিক কাহিনীগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুগ বিভাজনের ক্ষেত্রে ত্রেতা যুগ, দাপর যুগ ইত্যাদি ইত্যাদি, তেমনি এটা কলিযুগ। কিন্তু 19 শতকের একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছেন। 19 শতক বলতে এটার 1800+ এই কথা বলা হচ্ছে।
তো রাজাদের কথাই বলার জন্য রাজা বলি, কেমন হরিরাম হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে কথাগুলো লেখা থাকে যে কাপড়ের গায়ে, যেটা গায়ে দিয়ে ব্রাহ্মণ সম্প্রদায় বা পূজারী ব্রাহ্মণরা পুজো করে থাকেন, তাকে কি বলে? নামাবলী। অর্থাৎ নাম আছে যে জায়গাতে, যে ক্ষেত্রে, যে কাপড়ে, যে বস্ত্রে, যে বস্ত্রখণ্ডে, তাকে নামাবলী বলি। সুতরাং রাজাদের কাহিনী লেখা রয়েছে যে গ্রন্থে, তা রাজা বলি। কিন্তু সেই সব রাজাদের কাজগুলোকে যেন চালায় কোনো অদৃশ্য শক্তি। রাজারা কেবল তাদের কৃতকাজের ফল ভোগ করেন, কেমন? এই কথাটা একটু মাথায় রাখো, যে অদৃশ্য শক্তি যেন রাজাদেরকে চালায়। পরের চিন্তাধারাতে হয়তো সেই বিষয়গুলো আসবে। আসলে ধর্মাশ্রয়ী যুগের কথা বলা হচ্ছে, যেখানে ধর্মস্থানের যথেষ্ট বাড়বাড়ন্ত ছিল, তাদের কর্তৃত্ব ছিল। দেখুন, আর হরিশ্চন্দ্র সিংহাসন ছেলে বনে গেলেন, মুনি ঋষিদের যে দাপট তখন এখন এত ছিল, কুলগুরুরা সবাই কোনো না কোনো মুনি বা কোনো ঋষি ছিলেন। বশিষ্ঠ মুনি রামচন্দ্রের এতে ছিলেন, তপবনে তো ছিলেন আমাদের কর্ণদেব, ইত্যাদি ইত্যাদি, সে আরও আছে, ভিন্ন কথা। আজ যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্য এ ধরনের কথা বলা হয় না, বরং ঘটনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানা যুক্তি হাজির করা হয়। তাতে রাজাবলির ইতিহাস লেখার ছকটা কিভাবে তাহলে বদলালো, এটাই আমাদের বলার বিষয়। 1817 খ্রিস্টাব্দে, এটা 8-এর কথা বলা হয়েছে, এখন 17-এর কথা বলা হয়েছে। 1817 খ্রিস্টাব্দে এই যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটা একদম মনে রাখবে, কেমন? এই বইটার কথা মনে রাখতে হবে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এই বইটা, এই নামে একটা যে বই, সেইটা লিখেছিলেন যিনি, তিনি জেমস মিল। 1 নম্বরের প্রশ্ন হয়, কবে, কত খ্রিস্টাব্দে, কি ছিল বইটির নাম, বইটার লেখার মূল উদ্দেশ্য কী ছিল? এই উদ্দেশ্যটা মনে রাখবে। ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। এদেশে আসছে বিদেশিরা এদেশকে শাসন শোষণ করার জন্য, তো এদেশের ইতিহাস সম্বন্ধে একটা ধারণা না দিলে এদেশকে শাসন করা সম্ভব হবে না সেভাবে। তাই প্রশাসনের সঙ্গে যুক্ত যারা, তারা ভারত বিষয়ে যাতে একটা ধারণা পায়, তার জন্য এই বইটা লেখা হয়, সেই উদ্দেশ্যে লেখা হয়। কারণটা আবার আমি যেটা বললাম একটু ব্যাখ্যা করে দিচ্ছে, যে কারণ যে দেশ বা দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশ সম্পর্কে একটা ধারণা রাখা ভীষণ জরুরি, কেমন? আচ্ছা, তার এই বইতে মিল ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করলেন। সেগুলো হলো হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। আমরা আগে কতগুলো যুগের কথাটা তো বললাম, এখন আবার নতুন আরেকটা কথা বললাম, হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। তাহলে হিন্দু যুগ, মুসলিম যুগ, এটা একটা জাতিগতভাবে, ধর্মগতভাবে বিভাজন করা হচ্ছে, তাই না? এই নামটার সঙ্গে সেটা যুক্ত করে দেওয়া হচ্ছে। প্রথম দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নামে। মুসলিম যুগটা প্র্যাকটিক্যালি ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মুসলিম নামে পরিচিত। সুতরাং এটা ধর্ম ওরিয়েন্টেড, জাতি ওরিয়েন্টেড, কেমন হয়েছে। তো ব্রিটিশ মানে তো একেবারে ব্রিটিশ জাতি। তাহলে ধর্ম আর জাতিকে চিহ্নিত করা হচ্ছে জাতির সঙ্গে সম্পৃক্ত করে, কেমন, ইতিহাসকে। তাই শেষটা খ্রিস্টান যুগ, মানে খ্রিস্টান যুগ হলো না, হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয়, জাতির পরিচয়েই ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয় দরকার। এই জাতির পরিচয়ের বিষয়টা আমরা যখন এই ব্রিটিশ লিখিত ইতিহাসে পেলাম,
একটা যুগের নামের সঙ্গে জাতির নাম অর্থাৎ ব্রিটিশ শব্দটা যুক্ত হলো, সেই সময়ে আমরা কি দেখলাম যে ধর্ম নয় জাতির নামে যদি যুগ পরিচিতি গড়ে ওঠে তাহলে অবশ্যই সে জাতি একটি আধুনিক জাতি এবং সেই যুগ অবশ্যই আধুনিক যুগ। কেননা ব্রিটিশ জাতির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি, মানে ইতিহাস রচনায় নামটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত করল না। আসলে বইটা লেখা হচ্ছে তো কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। তো 1817 খ্রিস্টাব্দে যারা লিখছেন তারা ইটালীয় রেনেসাঁ প্রভাবিত। পঞ্চদশ শতকে ইটালিতে রেনেসাঁ হয়েছে, তার ছড়িয়ে পড়েছে অপরাপর ইউরোপে, ইংল্যান্ড এর বাইরে ছিল না। সুতরাং ইংল্যান্ডে পড়েছে নবজাগরণের প্রভাব। সেই নবজাগরণের প্রভাবে মানুষ হয়ে উঠেছে যুক্তিবাদী। সেই যুক্তিবাদী মানুষ এসেছে ভারতবর্ষকে শাসন করতে, তাই ভারতকে উপনিবেশে পরিণত করেছে। তাই তাদের ইতিহাসেও সেই যুক্তিবাদের প্রভাব পড়েছে। মিল লিখলেন যে মুসলিম যুগ ভারত ইতিহাসে অন্ধকারময় যুগ। পাশাপাশি হিন্দু যুগ বিষয়েও মিল অশ্রদ্ধা দেখিয়েছেন। কেমন? তাহলে তিনি বোঝাই যাচ্ছে শ্রদ্ধা দেখাবেন কোনটার উপরে? ব্রিটিশ যুগের উপরে। স্বাভাবিক বিষয়। মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হলো। প্রথমত, ভারতের ইতিহাসের যুগ ভাগ করা শুরু হলো শাসকের ধর্ম পরিচয়ে, আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাই জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসেও ঢুকে পড়ল, মানে ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের মধ্যে। এটা ভুল হয়ে গেল। অর্থাৎ আগের যারা শাসক ছিলেন সব হিন্দু, এভাবে চিহ্নিত করার সূত্রে আমরা কি পেলাম যে বিম্বিসারের মতো বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা, চন্দ্রগুপ্তের মতো জৈন ধর্মাবলম্বী রাজা, তিনিও এর মধ্যে ঢুকে গেলেন, হিন্দু যুগের মধ্যে ঢুকে। এটা ভুল হলো। ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসক নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়ে গেলেন। আকবর তো মহামতি আকবর, তিনি কোনো ধর্মের মধ্যে আবদ্ধ থাকতে পারেন না। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসকে মিল তিনটি ধাপে মানে ছকে বেঁধে দিলেন: হিন্দু, মুসলিম আর ব্রিটিশ। ধীরে ধীরে এই তিনটি ধাপ নাম বদলে হয়ে গেল প্রাচীন, মধ্য এবং আধুনিক। বছর বছর এই ধাঁচেই চলল ভারতের ইতিহাস চর্চা। সেই জন্য পলাশির যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সব কিছুই আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যেস হয়ে গেছে। কিন্তু এভাবে প্রাচীন, মধ্য এবং আধুনিকের ছাঁচে ফেলে ইতিহাস দেখাটা সমস্যার। রবীন্দ্রনাথের কথাটা আবার দেখা যাক। সব দেশের ইতিহাস যে একই রকম হতে হবে তার মানে নেই। আওরঙ্গজেব মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে। তার সময়কালকে সাধারণত ভারত ইতিহাসের মধ্যে হয়। তার মাত্র অর্ধশতক পরে পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধকে ফেলা হয় ভারত ইতিহাসের আধুনিক পর্বে। অথচ নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকেই নেওয়া হয়েছিল। তাদের এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনের ব্যবস্থাই বহাল রেখেছিল। তাহলে কোন যুক্তিতে আওরঙ্গজেব মধ্যযুগে পড়বেন আর সিরাজউদ্দৌলা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে? প্রশাসনিক যে মেলবন্ধন পূর্বের যুগ থেকে ধার নিচ্ছে আধুনিক, প্রাচীন যুগ থেকে ধার নিচ্ছে মুঘলরা, মধ্যযুগ। সুতরাং মিলেমিশে একাকার বৈশিষ্ট্য, সব যুগের শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য সব যুগেই মধ্যেই কম বেশি পরিমাণ পড়েছে। পূর্ববর্তী যুগের প্রভাব পরবর্তী যুগে পড়েছে। সুতরাং এভাবে আমরা ভাগ করে নিতে পারি না, ত্রুটি থেকে যায়, তবুও ভাগ করতে হয়।
আরেক দিক থেকেও বিষয়টা দেখা যায়, সুলতান ইলতুৎমিশ যখন মারা যান তখন মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারে অর্পণ করেছিলেন, জন্য নির্বাচন করেছিলেন বা মনোনীত করেছিলেন। নির্বাচন তো নয়, মনোনয়ন, তাই মনোনীত কথাটা আমি লিখে দিয়েছি। যথাক্রমে রাজিয়া সুলতান হন, এখানে সুলতানা কথাটা আছে, তা নিয়ে বিতর্ক আছে, পরে বলা যাবে এটা সুলতান হওয়ার কথা, এটা পদের নাম যেহেতু তাই। অন্যদিকে অষ্টাদশ শতকে বা তারপরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। এখন নারীর শাসন ক্ষমতার নিরিখে বিচার করলে কোনটা আধুনিক বা কোনটা আধুনিক নয়, মানে প্রশ্ন তো উঠে আসে। শুধু আগে জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে যুগের বৃত্তে ফেলতে হবে? আমরা এ পরবর্তী বিষয়ে আর পরে আলোচনা করব, এইটুকু একটু করে দেওয়া যাক। তাহলে দেখা যাচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক পর্বে ভেঙে ভারত ইতিহাসকে বোঝার চেষ্টার মধ্যে প্রায় অতি সরলীকরণ আছে। যুগ বলতে একটা সময়কে বোঝায়, একটা বড় সময়কে বোঝায়। সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না, তাই সব সময় যুগ বদলের ধারাকে সময়ের হিসাব কষে ধরে ফেলা যায় না। আর একটা জরুরি কথা হলো ইতিহাস থেকে বর্তমানের দূরত্ব। এই দূরত্বের সময়ের হিসাবে যত বেশি হবে, ইতিহাসের বিষয়ে নিয়ে বাদ বিতর্কের চরিত্র ততটাই বদলাবে। যেমন সম্রাট অশোকের ভাবনা চিন্তায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী, এই নিয়ে নানা বিতর্ক থাকলেও এই বিষয়টা মানুষের রোজ দিনকার জীবনে আজ প্রাসঙ্গিক নয়। তাই তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে এই বিতর্ক ততটা জরুরি নয়। পানিপথের প্রথম যুদ্ধের বিষয়টা খানিকটা একই রকম বলা যায়, কিন্তু প্রশ্নটা যদি ওঠে যে 47 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবেই ঠেকানো যেত না, তাহলে প্রশ্নটা সামাজিকভাবেও প্রাসঙ্গিক হয়ে পড়ে। আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ের দেশভাগের স্মৃতিতে কষ্ট পান। হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগ কোনো নানা রকম ছাপ ফেলেছিল, তবে ফলে প্রশ্নটা এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজকে ছুঁয়ে যায়। তাই এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও নানা বিতর্ক রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও নানা বক্তব্য থাকা স্বাভাবিক। ফলে দেশভাগ বিষয়ে ইতিহাস লিখতে গেলে খুব নির্লিপ্তভাবে লেখাটা কঠিন। অর্থাৎ সেক্ষেত্রে ইতিহাসের বিশ্লেষণে প্রায়শই ঐতিহাসিকের ব্যক্তিগত মতামত এবং ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। ইতিহাসের সময় যত দূরের হয় সেই সম্ভাবনাই তত কম। আজ এই পর্যন্ত থাক।